ওয়েলকাম টু টিউটনার এডুকেশন। আমরা প্রাইমারি টেট ব্যাচ যে লঞ্চ করেছি ইউটিউবে। গত ক্লাসে আমরা ম্যাথমেটিক্সের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ম্যাথমেটিক্সের প্রথম ক্লাস নিয়ে আলোচনা করছি। আজকের যে প্রথম ক্লাস সেটি হলো সংখ্যা তত্ত্ব অর্থাৎ নাম্বার সিস্টেম। প্রাইমারি টেটে এই নাম্বার সিস্টেম থেকে প্রায় 2 থেকে 3টি প্রশ্ন এসে থাকে, প্রতি বছর এসে থাকে। এর আগেও আমরা দেখেছি যে এখান থেকে 2-3টে প্রশ্ন এসেছে। তাই আশা করা যায় যে আগামী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোতেও কিন্তু এখান থেকে মিনিমাম 2 থেকে 3টি প্রশ্ন আসবে। তাহলে শুরু করা যাক আজকের নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম শুরু করার প্রথমে আমরা জেনে নিই নাম্বার বা সংখ্যা কাকে বলে। আমরা এখানে দেখছি যে সংখ্যা হলো একটি গাণিতিক বস্তু বা ধারণা, অর্থাৎ একটা কনসেপ্ট বা ধারণা যা কোনো কিছুর পরিমাণ গণনা করতে, পরিমাপ করতে এবং কোনো কিছুকে চিহ্নিত বা লেবেল করতে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো কিছুকে, বাস্তবের কোনো কিছুকে পরিমাপ করতে, তার পরিমাণ নির্ণয় করতে এবং কোনো কিছুকে চিহ্নিত বা লেবেলিং করার জন্য আমরা নাম্বারকে ইউজ করে থাকি। যেমন 1, 2, 3, 0, -5, 6, 3.2 এগুলো সমস্তগুলোই হচ্ছে নাম্বার। অর্থাৎ আমরা কোনো কিছুর পরিমাণ গণনা করতে, পরিমাপ করতে এবং কোনো কিছুকে চিহ্নিত বা লেবেল করার জন্য যা ব্যবহার করি সেটা হচ্ছে নাম্বার। আমরা এই নাম্বারকে 2 ভাগে ভাগ করতে পারি। প্রধানত নাম্বারকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বাস্তব সংখ্যা আর অপরটি হচ্ছে অবাস্তব সংখ্যা। অর্থাৎ একটি হচ্ছে বাস্তব সংখ্যা আর অপরটি হচ্ছে অবাস্তব সংখ্যা। আমরা জেনে নিই কোনটি বাস্তব সংখ্যা এবং কোনটি অবাস্তব সংখ্যা। তাহলে প্রথমে আমরা জেনে নিচ্ছি যে বাস্তব সংখ্যা কাকে বলে। বাস্তব সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে বর্গ করলে শূন্য বা ধনাত্মক সংখ্যা পাওয়া যায়, তাদের বলা হয় বাস্তব সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে যে বর্গটি পাবো সেটি হবে শূন্য বা যে কোনো ধনাত্মক সংখ্যা। যেমন যদি আমরা 5 এর বর্গ করি তাহলে 5 এর বর্গ হবে 25, তাহলে 5 হচ্ছে বাস্তব সংখ্যা। 5 হবে তখন বাস্তব সংখ্যা। এবার যদি আমরা -5 এর বর্গ করি তাহলেও হবে 25, অর্থাৎ -5 হচ্ছে বাস্তব সংখ্যা। যদি আমরা 0 বর্গ করি, 0 বর্গ করলে হবে 0, অর্থাৎ এটি একটি শূন্য সংখ্যা, তাই 0 হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ যাদেরকে বর্গ করলে বর্গ হবে শূন্য বা ধনাত্মক সংখ্যা, আমরা এখানে দেখতে পাচ্ছি 25 ধনাত্মক সংখ্যা, 25 ধনাত্মক সংখ্যা, তাই আমরা বলতে পারি যে 5 - 5 এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে কি দাঁড়ালো যে বাস্তব সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে বর্গ করলে সেই বর্গ শূন্য হবে অথবা ধনাত্মক সংখ্যা হবে। তাহলে অবাস্তব সংখ্যা কি? এবার আমরা দেখে নিচ্ছি অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদের বর্গ করলে বর্গ ঋণাত্মক হবে। অর্থাৎ যদি আমরা সেই সংখ্যাগুলোকে বর্গ করি তাহলে সেই সংখ্যাগুলো সেই বর্গফলটি হবে ঋণাত্মক সংখ্যা। যেমন ধরো -5, এই -5 রুট ওভার এর উপর যদি আমরা বর্গ চাপিয়ে দিই, বর্গ করি, তাহলে এটা হবে -5, অর্থাৎ এটা হচ্ছে একটি ঋণাত্মক সংখ্যা। তাই আমরা বলতে পারি রুট ওভার -5 একটি অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা। তো অবাস্তব সংখ্যা কোনগুলো? যাদেরকে বর্গ করলে বর্গটি
ঋণাত্মক সংখ্যা হবে, অর্থাৎ শূন্য থেকে ছোট হবে, সেগুলোকে আমরা বলবো অবাস্তব সংখ্যা। এরকম ভাবে যদি আমরা আরো উদাহরণ নিই, যেমন -3 √-3, এটি একটি অবাস্তব সংখ্যা। অর্থাৎ অবাস্তব সংখ্যাগুলোকে যদি আমরা বর্গ করি, সেই বর্গ সর্বদা ঋণাত্মক হবে, অর্থাৎ 0 থেকে ছোট হবে। এই যে বাস্তব সংখ্যাগুলোকে আমরা মূলত দুই ভাবে ভাগ করি। একটি হচ্ছে মূলদ সংখ্যা আর আরেকটি হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ বাস্তব সংখ্যাগুলো নিয়ে আমরা আর আলোচনা করব না। অবাস্তব সংখ্যাগুলোকে নিয়ে আমরা আর আলোচনা করব না, কারণ এই সমস্ত থেকে প্রশ্ন সেভাবে আসে না। আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাবে ভাগ করছি। একটি হচ্ছে মূলদ সংখ্যা আর অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে আর অমূলদ সংখ্যা কাকে বলে আমরা এবার জেনে নিচ্ছি। মূলদ সংখ্যা হচ্ছে যে সব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q ≠ 0, তাদের মূলদ সংখ্যা বলে। এখানে যে সকল বাস্তব সংখ্যাকে, যেহেতু আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছি, তাই যে সকল বাস্তব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, সে সকল সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। এখানে p এবং q, এই p আর q কে কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে। সেই শর্তটি হবে ≠ 0, অর্থাৎ পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। এবার দেখি যে পূর্ণ সংখ্যা কোনগুলো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটু সংখ্যাটা আমরা একটু পরে দিয়ে দেখছি। দেখেন পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কোনগুলো। 0, +-1, +-2, +-3, +-4, +-5, +-6, +-7, এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত যে সংখ্যার সেট পাবো, সেই সংখ্যার সেটকে বলবো আমরা পূর্ণ সংখ্যা। অর্থাৎ 0, +-1, +-2, +-3 করে ডট করে অসীম পর্যন্ত সংখ্যার একটি সেট পাবো, সেই সংখ্যার সেটকে বলবো আমরা পূর্ণ সংখ্যার সেট। এবার এখানে মূলদ সংখ্যার ক্ষেত্রে কিন্তু এই পূর্ণ সংখ্যার সেট লাগবে, অর্থাৎ সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করতে হবে। p হবে 0, +-1, +-2, +-3 ডট করে চলতে থাকবে। আর q এর যে সেট হবে সেটি হবে, 0টা বাদ যাবে, এখানে q এর সেটে 0 থাকবে না, q এর সেটে থাকবে +-1, +-2, +-3 ডট করে চলতে থাকবে। তার মানে যেটি দাঁড়াবে যে p এর উপরে যদি আমরা 2 বসাতে পারি, নিচে যদি 3 বসাতে পারি, তাহলে এটি হবে একটি মূলদ সংখ্যা। আরো উদাহরণ যদি নিই, আমরা 5কে যদি উদাহরণ নিই, তাহলে 5কে 5/1 এইভাবে প্রকাশ করা যাবে। তাই 5 হচ্ছে একটি মূলদ সংখ্যা। আমরা যদি 0 নিই, তাহলে 0কে 0/10 বা 0/something বসানো যায়, তাই 0 হবে একটি মূলদ সংখ্যা। আমরা যদি 3.5 কে নিই, 3.5 কে আমরা 35/10 এইভাবে লিখতে পারি, অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারছি, তাই 3.5 হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে 5 একটি মূলদ সংখ্যা, 0 একটি মূলদ সংখ্যা, 3.5 একটি মূলদ সংখ্যা। আমরা যদি এরকম একটি সংখ্যা নিই √2 কে কিন্তু আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। এমন কোনো সংখ্যা আমরা এই লিস্ট থেকে পাবো না, p এর লিস্ট থেকে এমন সংখ্যা পাবো না, q এর লিস্ট থেকেও এমন সংখ্যা পাবো না যেখানে √2 কে p/q আকারে প্রকাশ করা যায়।
তাই আমরা বলবো √2 কিন্তু মূলদ সংখ্যা হবে না। তাহলে মূলদ সংখ্যা কার কে হলো? 5 হলো, 0 হলো, 3.5 হলো, আরও অসংখ্য নাম্বার আছে, মানে অসীম সংখ্যক নাম্বার আছে মূলদ সংখ্যা, যাদেরকে p/q আকারে প্রকাশ করা যাবে। আপনারা নিজেরাই টেস্ট করে নিতে পারবেন যে কাকে p/q আকারে প্রকাশ করা যায়। p এর লিস্ট এখান থেকে নিতে হবে এবং q এর লিস্ট এখান থেকে নিতে হবে এবং চেক করতে হবে যে তারা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে কি। তাহলে মূলদ সংখ্যা হতে হলে তাকে অবশ্যই কিন্তু p/q আকারে প্রকাশ করতে হতে হবে। এবার দেখি আমরা মূলদ সংখ্যার কিছু ধর্ম। মূলদ সংখ্যার ধর্মের ক্ষেত্রে প্রথমত যে ধর্মটি আমাদের মাথায় আসে সেটি হচ্ছে দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল সর্বদা মূলদ সংখ্যা হয়। অর্থাৎ যে কোনো দুটো যদি মূলদ সংখ্যা আমরা বেছে নিই তাহলে সেই মূলদ সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে তাদের যোগফল মূলদ সংখ্যা হবে, যদি বিয়োগ করি বিয়োগফল মূলদ সংখ্যা হবে, যদি গুণ করি গুণফল মূলদ সংখ্যা হবে, কিন্তু ভাগফল মূলদ সংখ্যা নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে। তাই এখানে বলা হয়েছে যে দুটি মূলদ সংখ্যার ভাগফল সর্বদা মূলদ সংখ্যা নাও হতে পারে। তো এখানে একটা উদাহরণ দিই, 2 একটি মূলদ সংখ্যা, 3 একটি মূলদ সংখ্যা, যদি আমরা যোগ করি যোগফল হবে 5, 5 কিন্তু একটি মূলদ সংখ্যা। যদি বিয়োগ করি 10 একটি মূলদ সংখ্যা, 3 একটি মূলদ সংখ্যা, যদি বিয়োগ করি 7, 7 একটি মূলদ সংখ্যা। যদি গুণ করি 15 একটি মূলদ সংখ্যা, 3 একটি মূলদ সংখ্যা, যদি গুণ করি 45, 45 কিন্তু একটি মূলদ সংখ্যা। কিন্তু ভাগফল মূলদ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। আমরা দুটি উদাহরণ দিয়ে বিষয়টিকে ব্যাখ্যা করছি। যদি 10 নিই, 10 একটি মূলদ সংখ্যা, 5 একটি মূলদ সংখ্যা, 10কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হবে 2। এই 2 কিন্তু একটি মূলদ সংখ্যা। কিন্তু যদি আমরা 10 নিয়ে একটি মূলদ সংখ্যা, 0 কিন্তু একটি মূলদ সংখ্যা, যেটি আমরা মূলদ সংখ্যার আলোচনার উদাহরণে বলেছিলাম, তাহলে 10 একটি মূলদ সংখ্যা, 0 একটি মূলদ সংখ্যা, কিন্তু 10কে 0 দিয়ে কিন্তু ভাগ করা যায় না। তাই এই যে ভাগফল, সেই ভাগফল কিন্তু মূলদ সংখ্যা হবে না। তাই আমরা বলতে পারি যে ভাগফল কিন্তু সর্বদা মূলদ সংখ্যা হয় না। কি কি হতে পারে? যোগফল হতে পারে, বিয়োগফল হতে পারে, আর গুণফল সর্বদা মূলদ সংখ্যা, কিন্তু ভাগফল সর্বদা মূলদ সংখ্যা নয়। এখানে যেটা বলেছে 3 নম্বর শর্ত ধর্ম, যে দুটি মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা থাকে। আমরা যদি যে কোনো দুটি মূলদ সংখ্যা নিই, পরপর যে কোনো দুটি মূলদ সংখ্যা নিই, তাদের মাঝে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা থাকে। আমরা যদি 5 নিই, 5 একটি মূলদ সংখ্যা, 6 একটি মূলদ সংখ্যা। এই 5 আর 6 এর মাঝে কিন্তু অসংখ্য সংখ্যা আছে যারা মূলদ সংখ্যা। যেমন আমরা যদি মনে করি 5.1, 5.2, 5.3, 5.6, 5.6, 5.6 এরা কিন্তু প্রত্যেকেই মূলদ সংখ্যা। আরও নিতে পারে, অসংখ্য নিতে পারে, অসংখ্য। 5.11, 5.22, 5.33, এভাবে অসংখ্য সংখ্যা নেওয়া যায় যারা কিন্তু 5 এবং 6 এর মাঝে আছে এবং তারা প্রত্যেকেই মূলদ সংখ্যা, এবং এটা কিন্তু অসংখ্য নেওয়া যায় যে কোনো সংখ্যা। 5, 6 না নিয়ে যদি 5.5, 5.6 নিই, এর মাঝেও কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা আছে। আমরা সেগুলো সংখ্যা রেখা যদি বসাই তাহলে আমরা পাবো। এইভাবে আমরা অসংখ্য অমূলদ সংখ্যাও কিন্তু তাদের মধ্যে নিতে পারি যারা অম্লদ হবে। 5.6 এবং 5.5 এবং 5.6 এর মাঝে এইভাবে অসংখ্য অম্লদ সংখ্যা কিন্তু আছে। আচ্ছা, অম্লদ সংখ্যা কাকে বলে দেখি।
অমূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। বাস্তব সংখ্যা দুটো সেট, একটি হচ্ছে মূলদ সংখ্যা আর অপরটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে একটি বাস্তব সংখ্যাকে, একটা বাস্তব সংখ্যার সেটকে যদি আমরা ভাঙি তাহলে হয় একটি মূলদ হবে এবং অপরটি হবে অমূলদ। এই যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, অর্থাৎ যে সমস্ত বাস্তব সংখ্যা মূলদ হবে না সেই সমস্ত বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা হবে। এই যে অমূলদ সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। যেমন √2, √3, √4, √5, √6 এদেরকে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু অমূলদ সংখ্যা এবং এদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। আমরা যে পাই ব্যবহার করি, পাই যেটাকে আমরা 22/7 হিসেবে ধরে থাকি, 22/7 হিসেবে ধরে থাকি, এই পাই কিন্তু একটি অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা পাই কিন্তু 22/7 এটা কিন্তু তার সমান মান নয়, এটি হচ্ছে একটি আসন্ন মান। অর্থাৎ পাইকে আমরা 22/7 ধরি, কিন্তু 22/7 সঙ্গে পাই কিন্তু সমান নয়, প্রায় সমান। এরকমভাবে আমরা যেটা ই ধরি, সেই ই কিন্তু একটি সংখ্যা যেটি অমূলদ সংখ্যা। ই এর মান 2 ও 3 এর মাঝের একটি মান, এটি হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তাহলে পাই যদি থাকে আমরা অমূলদ সংখ্যা বলবো, 22/7 যদি থাকে তখন আমরা সেটিকে মূলদ সংখ্যা বলবো, ই যদি থাকে সরাসরি আমরা এটিকে বলবো অমূলদ সংখ্যা। সেভাবে √2, √3, √6 এটি √4টি হচ্ছে মূলদ সংখ্যা, কারণ √4 থেকে আমরা 2 পাই, 2কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাই √4 কিন্তু একটি মূলদ সংখ্যা। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে পাই অমূলদ সংখ্যা, ই অমূলদ সংখ্যা, 22/7 হচ্ছে যখন বলবে 22/7 সেটি কিন্তু মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আমরা দেখি স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে গণনার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। যেমন 1, 2, 3, 4, 5, 6 এভাবে ডট ডট করে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা কাকে বলে? এই যে স্বাভাবিক সংখ্যার সঙ্গে 0 যুক্ত করে দিলে যে সংখ্যার একটি সেট পাবো, সেই সংখ্যার সেটটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। থেকে সেটার সঙ্গে 0 যুক্ত করে দিলে যে সংখ্যার সেট পাবো সেটি হচ্ছে অখণ্ড সংখ্যা সেট। পূর্ণ সংখ্যা সেট 0, +-1, +-2, +-3 ডট ডট অসীম পর্যন্ত যেটি আছে সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা সেট। এবার হচ্ছে পারফেক্ট নাম্বারের সেট। পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা কাকে বলে? যেসব ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণনকগুলি সংখ্যাটি নিজে বাদ যাবে, যোগফলের সমান হয়, তাহলে সেই সংখ্যাকে বলে পারফেক্ট নাম্বার। অর্থাৎ পারফেক্ট নাম্বার কোনগুলো? যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নেব, সেই ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণনকগুলো বের করব, গুণনকগুলো বের করে যেহেতু গুণনকের লিস্টে সংখ্যা নিজে থাকে, নিজের গুণনকের লিস্টে থাকে, সেটাকে বাদ দেব, বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করব। সেই যোগফল যদি সংখ্যাটি নিজেই হয়, যে সংখ্যাটির আমরা গুণনীয়ক বের করেছি সেই সংখ্যাটি যদি নিজেই হয়, তাহলে সেই সংখ্যাকে বলবো আমরা পারফেক্ট নাম্বার। একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টি বুঝাচ্ছি, তাহলে এটি আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন একটা উদাহরণ আমি নিচ্ছি, 28। 28-এর আমরা গুণনীয়ক বের করবো, অর্থাৎ 28কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বিভাজ্য কোন কোন সংখ্যা দিয়ে, সেই সংখ্যাগুলো আমরা বের করছি। তার মধ্যে প্রথম হচ্ছে 1, 2, 4, 7, 8, 14, 14 হবে, 14 আর 28 এরা হচ্ছে এর গুণনীয়ক। এগুলো হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ এই সংখ্যাগুলো দিয়ে, অর্থাৎ 1, 2, 4, 7, 14, 28 এই সংখ্যাগুলো দিয়ে 28কে ভাগ করা যাবে। এরা হচ্ছে গুণনীয়ক। এদের মধ্যে 28 থেকে বাদ দিন, 28 বাদ,
28 বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকে 1 2 4 7 আর 14 এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 2 এর আগে 3 4 3 7 7 14 14 আর 14 28। এইটি কিন্তু পুনরায় 28 বা 28 নম্বরটি ব্যাক এসেছে। তাই আমরা বলবো এই যে 28 এই সংখ্যাটি হচ্ছে পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার অর্থাৎ পারফেক্ট নাম্বার কি হলো, যে আমরা যে সংখ্যাটিকে পারফেক্ট কিনা সেটা চেক করার জন্য ওই সংখ্যাটির আমরা গুণনীয়ক বের করব। গুণনীয়কগুলো বের করে যে সংখ্যাটি বের করছি সেই সংখ্যাটিকে বাদ দিব, বাদ দিয়ে বাকি যে গুণনীয়কগুলো আছে সেই বাকি গুণনীয়কগুলোকে আমরা যোগ করব। যোগ করে যদি পুনরায় সেই সংখ্যাটি ফিরে আসে তাহলে সেটিকে বলবো আমরা পারফেক্ট নাম্বার বা নিখুঁত সংখ্যা। আর যদি ফিরে না আসে তাহলে সেটাকে কিন্তু আমরা পারফেক্ট নাম্বার বলতে পারবো না। আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি। 6 এর যে গুণনীয়ক, সেই গুণনীয়ক হচ্ছে 1 2 3 আর 6। চারটে গুণনীয়ক আছে 1 2 3 6 চারটে। এর মধ্যে 6 কে আমরা বাদ দিই। 6 কে বাদ দিলে থাকে 1 2 3 1 2 3 আমরা যদি যোগ করি তাহলে যোগফল হবে 6, যে সংখ্যাটি ব্যাক এসেছে, অর্থাৎ যার আমরা গুণনীয়ক বের করেছি সেই সংখ্যাটি ব্যাক এসেছে। তাই আমরা 6 কে বলবো পারফেক্ট নাম্বার। আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি। আমরা যদি 10 নিই, 10 এর আমরা গুণনীয়ক বের করব। গুণনীয়ক হচ্ছে 1 2 5 10 1 2 5 10। আমরা 10 কে বাদ দিচ্ছি। 10 কে যদি বাদ দিই তাহলে থাকছে 1 যোগ 2 যোগ 5। আমরা যদি যোগ করি তাহলে যোগফল হবে 8, যেটি এই 10 ব্যাক আসেনি। তাই আমরা 10 কে পারফেক্ট নাম্বার বলতে পারবো না। তাহলে কে পারফেক্ট নাম্বার কে পারফেক্ট নাম্বার নয় সেটি চেক করার জন্য আমরা এই প্রসিডিওর ফলো করব। আচ্ছা, মৌলিক সংখ্যা হচ্ছে একের থেকে বড় একটি সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হবে যদি সংখ্যাটিকে এক ও সেই সংখ্যা বাদে আর কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না হয়। একটি সংখ্যা এখানে আরেকটু জুড়ে দিই, এটা হবে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা যে কোনো সংখ্যা নয়, একের থেকে বড় যে কোনো সংখ্যা নয়, একের থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো হবে। সেই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা কি করব, এক ও সেই সংখ্যা বাদে যদি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তবে সেই সংখ্যাকে বলবো আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। যেমন 2কে আমরা 1 ও 2 দিয়ে ভাগ করতে পারি। 3কে আমরা 1 ও 3 দিয়ে ভাগ করতে পারি। 4কে আমরা 1 2 আর 4 দিয়ে ভাগ করতে পারি। 6কে আমরা 1 2 3 6 এগুলো দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2কে কেবলমাত্র 1 ও সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 3কে কেবলমাত্র 1 ও সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 4কে 1 ও সেই সংখ্যা বাদ দিয়েও আরো একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অতিরিক্ত সংখ্যা দিয়ে। অর্থাৎ 1 দিয়ে তো ভাগ করা যাচ্ছেই, আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, এটা কমন ব্যাপার। যে কোনো সংখ্যাকে 1 ও সেই সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করা যায়, কিন্তু অতিরিক্ত হিসেবে যদি আরেকটি সংখ্যা পাওয়া যায় যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটিকে যদি না যায় তাহলে বলবো আমরা মৌলিক সংখ্যা, যদি না যায় তাহলে বলবো মৌলিক সংখ্যা। আর যদি 1 ও সেই সংখ্যা বাদে আরো একটি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তখন সেটাকে বলবো আমরা যৌগিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যার ক্ষেত্রে কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে, আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে 2 এর অধিক উৎপাদক থাকবে। মৌলিক সংখ্যার ক্ষেত্রে কেবলমাত্র 2টি এবং যৌগিক সংখ্যার ক্ষেত্রে 2 এর অধিক কিন্তু উৎপাদক থাকবে। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2 এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। এবার পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম। পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে যদি তাদের গসাগু 1 হয়। দুটি সংখ্যা
তাদেরকে মৌলিক সংখ্যা বলা হবে। আর একটা উদাহরণ দিই, যেমন আছে 10 আর 7, 5 আর 7। এই 5 এবং 7কে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে যদি এদের গসাগু এক হয়, বা অন্যভাবে বলা যেতে পারে যে 5 আর 7-এর ভিতরে কোনো কমন ফ্যাক্টর নেই, অর্থাৎ কোনো কমন ফ্যাক্টর নেই এক বাদ দিই। যেমন কি উদাহরণ দিই যে 5কে আমরা 1 দিয়েও 5 দিয়ে ভাগ করতে পারি, 7কে আমরা 1 দিয়েও 7 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এদের মধ্যে যে কমন ফ্যাক্টর, অর্থাৎ কমন যে গুণনীয়, সেই কমন গুণনীয় কিন্তু 1, আর কিন্তু কোনো গুণনীয় নেই। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, 10 এবং 7, 10-এর যে উৎপাদক বা 10-এর যে গুণনীয় সেগুলো হচ্ছে 1, 2, 5, 10। 7-এর গুণনীয় হচ্ছে 1 আর 7। এদের যে কমন, সে কমনটা কিন্তু আমরা 1 পেয়েছি, আর কোনো কমন নেই। তাহলে 10 এবং 7 হচ্ছে পরস্পর মৌলিক। আমরা যদি আরো উদাহরণ নিই, 16 এবং 15, 16 এবং 15। 16 উৎপাদক হচ্ছে 1, 2, 4, 8, 16। যদি আমরা 15 নিই, 1, 3, 5, 15। আমরা যদি দেখি যে 16 আর 15 এদের মধ্যে এক বাদে আর কিন্তু কোনো কমন উৎপাদক নেই, কোনো সাধারণ উৎপাদক নেই। তাই 16 এবং 15 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। এখানে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে 16 কিন্তু যৌগিক সংখ্যা, 15 কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। ফলে পরস্পর মৌলিক সংখ্যা হতে হলে যে সংখ্যাগুলোকে মৌলিক হতে হবে এমন ব্যাপার নয়, সংখ্যা দুটো যৌগিকও হতে পারে, কিন্তু তারা পরস্পর মৌলিক হতে পারে। যেমন আমরা দেখলাম যে 16 এবং 15 এরা যৌগিক সংখ্যা, 15 যৌগিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর মৌলিক। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, এবং এরা পরস্পর মৌলিক। আমরা এখানেও দেখতে পাচ্ছি যে 10 যৌগিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, কিন্তু এরা পরস্পর পরস্পর মৌলিক সংখ্যা। তাই পরস্পর মৌলিক সংখ্যা হওয়ার জন্য শর্ত হচ্ছে গসাগু 1 হতে হবে, অর্থাৎ তাদের ভিতরে 1 বাদে আর কোনো কমন গুণনীয় থাকবে না। আচ্ছা, কিছু প্রশ্ন আছে, কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো বিগত টেট পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল টেটের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন এসেছে, যেগুলো আমরা আলোচনা করলে আরও বিষয়গুলো আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো যে আগামীতে কিভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, তাহলে আমরা সাকসেস পেতে পারি। এখানে যেটা বলেছে যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31 এইভাবে কিছু সংখ্যা লেখা হয়েছে। এই কিছু সংখ্যা বলতে এখানে 26টি এরকম সংখ্যা লেখা হয়েছে। লিখে এখানে 4টি অপশান দেওয়া হয়েছে। এই 4টি অপশানের মধ্যে কি কি বলেছে, যে সবকটি মৌলিক বলেছে, 1টি বাদে সবকটি মৌলিক, না 2টি বাদে সবকটি মৌলিক, না 3টি বাদে সবকটি মৌলিক। আমরা তো একটু খেয়াল করি, আমরা প্রতিটা সংখ্যাকে যদি আমরা চেক করি, মৌলিক যৌগিক যে আমরা শিখলাম সেখান থেকে যদি আমরা চেক করি, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে 87 যে সংখ্যাটা, সেই সংখ্যাটা বাদে সবকটি কিন্তু মৌলিক সংখ্যা। অর্থাৎ 2 থেকে 100 পর্যন্ত, বা আমরা বলতে পারি 1 থেকে 100 পর্যন্ত কিন্তু 25টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা আছে। এখানে 26টি দিয়েছে এবং সেটা হচ্ছে 87, সেটিকে অতিরিক্ত দেওয়া হয়েছে। এই 87 বাদে বাকি সবগুলো সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এখানে যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটি হবে বি, অর্থাৎ 87 হচ্ছে যৌগিক সংখ্যা, বাকি সবগুলো। এটিও
গত পরীক্ষাতে এসেছিল টেট ডাব্লিউবি টেটে এই পরীক্ষা এই কোশ্চেনটি এসেছে। এখানে বলেছে যে ধরা যাক পি একটি মৌলিক সংখ্যা, প্রদত্ত বিবৃতিগুলি হলো পি যদি একটি মৌলিক সংখ্যা হয় তাহলে চারটি বিবৃতি দিয়েছে, এই চারটি বিবৃতির ভিতরে কোনটি বা কোনগুলি সঠিক তার একটি সেট এখানে দিয়ে দিয়েছে। আমরা যদি দেখি যে যেহেতু পি একটি মৌলিক সংখ্যা তাই পি এর শুধুমাত্র দুটি উৎপাদক আছে, এটি সঠিক। কারণ আমরা একটু আগেই মৌলিক সংখ্যার যে সংজ্ঞা সেই সংজ্ঞাতে পড়েছি যে পি এর মৌলিক সংখ্যা হলে তার কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে, ফলে 1 নম্বরটি কিন্তু সঠিক। 2 নম্বরটি বলেছে পি নট ইকুয়াল 1, অর্থাৎ পি এর মান 1 হবে না। এবং আমরা সংজ্ঞাতে জেনেছি যে যদি মৌলিক সংখ্যা হয় সেই মৌলিক সংখ্যাটি অবশ্যই 1 এর থেকে বড় হতে হবে, তাই পি 2 নম্বরটি কিন্তু সঠিক। 3 নম্বর, পি অবশ্যই অযুগ্ম সংখ্যা হতে হবে। এখানে কিন্তু একটু ভুল আছে যে আমরা জানি 2 কিন্তু মৌলিক সংখ্যা, 2 হচ্ছে মৌলিক, 2 মৌলিক, কিন্তু 2 কিন্তু আবার জোড় সংখ্যা বটে, মৌলিকও বটে আবার জোড় সংখ্যা বটে। তাই আমরা বলতে পারি যে পি অবশ্যই অযুগ্ম সংখ্যা, এইটি কিন্তু সঠিক নয়। 4 নম্বর কি বলেছে যে পি গ্রেটার দেন ইকুয়াল পি মাইনাস 2 গ্রেটার দেন ইকুয়াল 0 বা পি গ্রেটার দেন ইকুয়াল 2, অর্থাৎ পি এর মান 2 হবে অথবা 2 এর থেকে বড় হবে, এটিও কিন্তু ঠিক। তাই 4 নম্বরটিও ঠিক, অর্থাৎ 1 নম্বর ঠিক, 2 নম্বর ঠিক, 4 নম্বর ঠিক, অর্থাৎ সঠিক উত্তর হবে এ, অর্থাৎ 1, 2 এবং 4 এটি হচ্ছে সঠিক উত্তর। পরে যদি একটি স্বাভাবিক সংখ্যার সকল যথার্থ উৎপাদকের সমষ্টি সংখ্যাটি নিজেই হয় তবে সংখ্যাটিকে নিখুঁত সংখ্যা বলা হয় বা পারফেক্ট নাম্বার বলা হয়, যার সংজ্ঞা আমরা একটু আগেই দিয়েছি যে পারফেক্ট সংখ্যা কাকে বলে। দিয়ে একটি উদাহরণ এখানে দিয়েছে যে যেমন 6 এর যথার্থ উৎপাদকগুলি 1, 2 এবং 3, এখানে 1, 2 এবং 3 যোগ করে 6 হচ্ছে, অর্থাৎ 6 হচ্ছে নিখুঁত সংখ্যা। একটি উদাহরণের মাধ্যমে সংজ্ঞাটিকে বোঝানো হয়েছে। দিয়ে এখানে একটা প্রশ্ন দিয়েছে যে 42 ও 28 এর জন্য বলতে পারি, নিচের 4টি অপশান দিয়েছে, 4টি অপশানের মধ্যে কোনটি। তাহলে 42 এর যে উৎপাদক যথার্থ উৎপাদক বলেছে, যথার্থ উৎপাদক কি কি, অর্থাৎ 42কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো আমরা লিখছি। 1, 2, 3, 6, 7, 14, 28 হবে না, 14, 21 আর 42। 1, 2, 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে, 6, 7 দিয়ে 42, 7 দিয়ে 14, 21 আর 42। আমরা 42কে বাদ দিয়ে বাকি এই সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করে দেখব যে কত হচ্ছে। তাহলে 2 আর 1 3, 3 3 6 6 12, আর 12 আর সাথে 19 আর 19 যোগ 14 যোগ 21, 9 আর 4 13, 13 আর 1 14, 2 আর 3 4 5 54। ফলে আমরা এখানে দেখতে পেলাম যে 42 কিন্তু মেলেনি, তাই আমরা বলতে পারি 42 কিন্তু নিখুঁত সংখ্যা নয়। 28 চেক করি, 28 নিখুঁত হচ্ছে কি। 28কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 7 দিয়ে, 14 দিয়ে আর 28 দিয়ে, এগুলো দিয়ে ভাগ করতে পারি। আমরা এগুলো যোগ করি, 1, 2, এগুলো 28 বাদ দিয়ে বাকিগুলোকে যোগ করছি। যোগফল 1 যোগ 2 যোগ 4 যোগ 7 যোগ 14, 3 4 3 7, 7 7 14, 14 আর 14 যোগ করে হচ্ছে 28। এটা কিন্তু মিলে গিয়েছে, তাই 28 হচ্ছে পারফেক্ট নাম্বার
বা নিখুঁত সংখ্যা, কিন্তু 42 নিখুঁত সংখ্যা নয়। তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর। 28 নিখুঁত সংখ্যা, কিন্তু 42 নিখুঁত সংখ্যা নয়। আচ্ছা, দুটি পরস্পর মৌলিক সংখ্যার সর্বোচ্চ সাধারণ উৎপাদক কত? আমরা একটু আগে দেখলাম যে সর্বোচ্চ সাধারণ উৎপাদক অর্থাৎ দুটি পরস্পর মৌলিক সংখ্যার উৎপাদক কিন্তু একটি থাকে, সাধারণ উৎপাদক কিন্তু একটি থাকে এবং সেটি হচ্ছে 1। 100 সকল উৎপাদকগুলির সমষ্টি কত? 100 যে উৎপাদক অর্থাৎ 100কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো আগে আমরা দেখি। তাহলে 100 উৎপাদক, 100 উৎপাদক, 100 উৎপাদক কি কি? অর্থাৎ 100কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 100কে ভাগ করা যায় 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, 10, 20, 25, 50 এবং 100। 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে, 5 দিয়ে, 10 দিয়ে, 20 দিয়ে, 25 দিয়ে, 50 দিয়ে এবং 100 দিয়ে। এই সংখ্যাগুলো দিয়ে 100কে ভাগ করা যায় এবং এদের আমরা যোগ করব, এগুলোকে আমরা যোগ করব। তাহলে যোগ করে দেখব যোগফল কত হচ্ছে। 2 আর 3, তাহলে 7, 7 হচ্ছে 12, 12 আর 112 আর বাকিগুলোকে যোগ করি 30, 80, 180 যোগ 25, 25। যোগ করলে হচ্ছে 217, 217। তাহলে 217 হচ্ছে সঠিক উত্তর। এই ক্লাসটি আমরা বাকি কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে ক্লাসে আলোচনা করব। কারণ এখানে আরও কিছু কনসেপ্টের ব্যাপার আছে, যে কনসেপ্টের ক্লাসগুলো নিয়ে আমরা দ্বিতীয় ক্লাসের সংখ্যা তত্ত্ব নিয়ে আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকের যে ক্লাস সেটি আজ এই পর্যন্তই। আপনারা যারা আপনাদের এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যেন তিনারাও এটি দেখে কিছুটা উপকৃত হতে পারেন। এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আমরা হাজির হব পরবর্তী ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।